বিব্রতকর অবস্থা আছে। একটা হচ্ছে বিপ্লব এবং সংস্কার। আমরা একই সাথে বিপ্লব হয়েছেও বলছি, আবার সংস্কারও চাচ্ছি। সংস্কার আর বিপ্লব আমার দৃষ্টিতে এক কথা নয়। কারণ বিপ্লব মানে হচ্ছে একদম উল্টে পাল্টে দেয়া, পরিবর্তন করে ফেলা। আর সংস্কার হচ্ছে বিদ্যমান পরিস্থিতিতে কিছু ডেভেলপমেন্ট করা, ত্রুটি বিচ্যুতিগুলো সারানো, সেগুলো নির্ধারণ করা। ফলে আমরা একই বক্তারা সংস্কারের কথা বলি, আবার একই সাথে বলি যে এটা কেন প্রেসিডেন্টের আন্ডারে শপথ নেওয়া হলো, কেন এক্সিস্টিং সেক্রেটারিরা বহাল আছে, কেন এখনো সেনাবাহিনী প্রধান বহাল আছে, ইত্যাদি বিতর্কগুলো আমাদের মধ্যে উঠে। সত্যিকার অর্থে যেটা মিলন ভাই একটু আগে বলেছেন যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আসলে আমরা সেভাবে ঐক্যবদ্ধ হই নাই। শেখ হাসিনা আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছে, কারণ সে সবার গায়ে হাত তুলেছে, সবার পথ রুদ্ধ করে দিয়েছে। এখানে আমাদের ওই যে সরোয়ার ভাই, ওনারাও চেয়েছিলেন কিছুটা কম্প্রোমাইজ পজিশনে গিয়ে পলিটিক্স করতে শেখ হাসিনার আমলে, কিন্তু সেতটুকু ওনাদেরকে স্কোপ দেওয়া হয় নাই। মিলন ভাইও একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন, অতটুকু পথও তাদেরকে নেওয়া হয়নি, এগুলো আপনারা সবাই জানেন। তো সুতরাং আমরা একটা বিশেষ প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ হয়েছিলাম, এবং সেই ঐক্যের একদম ভালো ফসলটা আমরা কিন্তু পেয়ে গেছি। সেটা হচ্ছে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছেন, আওয়ামী ফ্যাসিবাদ এখান থেকে নির্মূল হয়েছে। এটা এত বড় প্রাপ্তি যেটা আমি তখনই কল্পনা করতে পারবো যখন ভাবতে পারবো যে আজকে যদি শেখ হাসিনা উৎখাত না হতেন, তাহলে আসাদুজ্জামান রিপন আজকে কোথায় থাকতেন বা আমরা কোথায় থাকতাম, এটা যদি ভাবেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমি যখন 26 তারিখে গ্রেফতার হয়েছি, তখন আমি মনে মনে চিন্তা করেছি 6 মাস আগে তো আমার মুক্তির কোনো সম্ভাবনা নাই, সুতরাং 6 মাসের একটা প্ল্যান করেছি, জেলখানায় 6 মাস কিভাবে থাকবো। এবং প্রথম যখন গ্রেফতার হয়েছি তখন খুব বেশি চাওয়া ছিল না, তখন চাওয়া ছিল যে আমার পরিবার কি জানতে পারবে আমি কোথায় আছি, তখন এতটুকুই চাওয়া ছিল, এর বেশি কিছু না। যে প্রথম চাওয়াটা ছিল যে আমার বাসায় যাতে একটু খবরটা পায়, আমার বাচ্চারা, আমার স্ত্রী যাতে খবরটা পায় যে আমি বেঁচে আছি। সেকেন্ড স্টেজে ছিল যে আমাকে যখন একটা একক ঘরে রাখা হয়েছিল, তখন আমি চেয়েছিলাম যে আমাকে এই ধরনের বিচ্ছিন্ন একটা সেলে না রেখে আমাকে যদি 2-4টা মানুষের সাথে রাখা হতো। দেখেন, আমাদের প্রত্যাশাটা আস্তে 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 বেড়েছে। আমার খুব মনে পড়ে শেখ হাসিনার পতনের দিন সকালবেলা জেলখানায় যারা ছাত্র ছিল তারা আমার সাথে দেখা করতে এসেছে, তারা অনেকে এসেছে দেখার জন্য। তো তারা বলছিল যে ভাইয়া, শেখ হাসিনার পতন হোক, আমরা 6 মাস না 1 বছর জেলে থাকবো, তাও আপত্তি নাই। আমার এই কচি কচি ছেলেদের প্রত্যাশা দেখে খুব আবেগ ঘন হয়েছিলাম। কিন্তু সেই ছেলেগুলোই যখন শেখ হাসিনার পতন হয়েছে, পরের দিন এসে বলছে ভাইয়া জেলখানা ভেঙে দেন, আমরা বেরো যাবো, আমরা আর এখানে থাকতে চাই না, আমরা আর থাকতে পারছি না। এই কথাগুলো কেন বলছি? এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি অত তাত্ত্বিক লোক না। যেমন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আবুল কাশেম হায়দার ভাই রাজনীতিবিদদের কথা বলেছেন যে রাজনীতিবিদদের সংস্কার দরকার। ক্লাসের ফার্স্ট বয়কে জিজ্ঞেস করেন সে কি হতে চায়, সে বলবে আমি ডাক্তার হতে চাই। সেকেন্ড বয়কে জিজ্ঞেস করেন, সে বলবে ইঞ্জিনিয়ার হতে চায়। থার্ড বয়কে জিজ্ঞেস করেন, সে হয়তো আবু আলম শহীদ খানের মতো সচিব হতে চায়, বা আমাদের আসাদ ভাইয়ের মতো ট্যাক্স কমিশনার হতে চায়। ব্যাক বেঞ্চার, যার কোনো পথ নাই, তাকে যদি আপনি রাজনীতি করতে ঠেলে দেন আর বলেন যে রাজনীতিবিদরা কেন ভালো হয় না, আমি তো সামনাসামনি বলছি, আবুল কাশেম হায়দারকে আমি বহুবার রাজনৈতিক অনুষ্ঠানে দাওয়াত দিয়েছি, উনি বলেছে আমি আর রাজনীতি করবো না। আপনি রাজনীতি করবেন না, আপনারা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন, আর রাজনীতিবিদদেরকে বলবেন রাজনীতি কেন ভালো হয় না। আর আমি তো এখন সচিবালয়ে গেলে দেখি, উপদেষ্টাদের বাসায় বাসায় ঘুরলে দেখি, বড় বড় কর্তারা, বড় বড় ডাক্তাররা, বড় বড় প্রকৌশলীরা সেখানে তাদের ট্রান্সফার, তাদের পদায়নের জন্য তারা ঘোরাঘুরি করছেন। সুতরাং সংস্কার আর বিপ্লব, এই দুটো জিনিসের বাস্তবতা বুঝলেই তারপরে আমরা পরিবর্তন আশা করবো। না হলে ইয়াহিয়া খানের জায়গায় বা আইয়ুব খানের জায়গায় শেখ মুজিব বসে যাবে, তেমন কোনো পরিবর্তন পাবেন না। এরশাদের জায়গায় শেখ হাসিনা বসে যাবে, এবং এরশাদ আরো 10টা, এরশাদ টু দি পাওয়ার 10 কত বড় ফেসিবাদী হইতে পারে সেটাই আপনি দেখবেন। আইয়ুব ইয়াহিয়ার পতনের পরে বেশি দূর যেতে হয় নাই, 73, 74, 75 বাঙালি বুঝে গেছে যে একনায়কতান্ত্রিক শাসন আর গণতন্ত্রের হত্যার ভয়াবহতা কত বেশি হতে পারে। সেজন্য ছোট মুখে আমি বেশি বড় কথা বলতে চাই না। আমি শুধু বলবো
একটি বিপ্লব আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা যারা সংস্কারের কথা বলছি, এখানে যে পেপারস গুলো আমি দেখেছি, যে আপনি দেখেন আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে আমরা পার্লামেন্টারি সিস্টেমে এসেছি, কিন্তু কি হয়েছে? সেই প্রধানমন্ত্রী তিনিই তো প্রেসিডেন্ট হয়ে বসে আছেন, একক ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে বসে আছেন। আমাদের কি সেই দৃশ্যগুলো মনে নাই যে গ্রামে গঞ্জে একটা ছেলে মারা গেল, তার মা বলে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। শেখ হাসিনাকে মা ডেকে বলে মা আপনার কাছে বিচার চাই। তার মানে কি? তার মানে হচ্ছে থানা, পুলিশ, জজ কিছুই নাই, একটাই আছে শেখ হাসিনা। এবং শেখ হাসিনাস ম্যান নাকি একটা ছিল না, প্রাইম মিনিস্টার্স ম্যান। আমাদের সমাজে তো এটাই চালু হয়েছে যে প্রাইম মিনিস্টার্স ম্যান। সো আমি বলতে চাই যে আমরা একটা বড় অর্জন করে ফেলেছি, শেখ হাসিনা থেকে মুক্ত হয়েছি। সিরিয়াবাসী যেরকম মনে করেছিল বাশার আল আসাদ থেকে তারা কখনো মুক্তি পাবে কিনা, ঠিক একইভাবে তারা আজকে মুক্তি পেয়েছে। কিন্তু আমিও দেখলাম যে সেখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছে কিন্তু তারই প্রধানমন্ত্রী। তো এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে। বিপ্লব আর সংস্কারের জায়গা থেকে আমাদের চাওয়া এবং প্রত্যাশার একটা পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন আসেন, এই যে আমরা সংবিধান বদলালাম, ধরেন এই যে আমরা আইন বিভাগ সংস্কার, পুলিশ বিভাগ সংস্কার করলাম, ঠিক আছে, অনেক কিছু লিখলাম। সংবিধান মানে কি? এখানে অনেকেই আমরা রাষ্ট্রের সংবিধান যদি প্রণয়ন নাও করি, টুকটাক সমিতি, স্কুল গভর্নিং বডি, নানা ধরনের সংবিধান বা গঠনতন্ত্র আমরা রচনা করেছি। আমরা সাধারণত যেটা করি, আগের একটা জিনিস এনে ওখান থেকে কিছু কাটছাট করে ওটাকে আপডেট করি। আর আধুনিক পরিভাষায় যেটাকে বলে কপি পেস্ট বা কাট পেস্ট। আমি দেখেছি যে আমরা যত সংস্কারের কথা বলছি, আমরা এই ধরনের পরিবর্তনের কথা বলছি, কিন্তু আমরা কি কেউ জানি যে রাতের বেলায় ভোট নেওয়া কোন সংবিধানে লেখা আছে? ব্যালট বক্স ছিনতাই করা কোন সংবিধানে আছে? একজন বিচারপতি, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে তার বাসভবনে লাথি গুতা মেরে তাকে এয়ারপোর্ট দিয়ে বিদেশে পালায় যেতে বাধ্য করা কোন আইনে, কোন বিধানে আছে? সুতরাং আপনি কাগজে যাই লেখেন। একটা গল্পের কথা মনে পড়ে, আমাদের এক বিদেশি অধ্যাপক, মুসলমান, উনি তার এক সহকর্মী যিনি খ্রিস্টান, তাকে একটা কোরআন শরীফ গিফট করেছেন। তো বলছে এই তুমি তো খুব রিজনেবল, তুমি তো খুব রেশনাল, তুমি এটা পড়ো। তো মহিলা ওটা পড়ছেন। কিছুদিন পর পর সে জিজ্ঞেস করে যে ভাই ম্যাডাম আপনি কি সেটা পড়ছেন? বলছে পড়ছি, অসাধারণ আপনাদের এই হলি বুকটা। তো সে মনে মনে ভাবতেছে এত কোরআন শরীফ পড়ে তো সে খুব চেঞ্জ হয়ে যাচ্ছে। সে মনে মনে ভাবতেছে এই মহিলা নিশ্চয়ই কনভার্ট হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। কিছুদিন পর পর তাকে জিজ্ঞেস করে কোরআন কেমন লাগছে? বলছে অসাধারণ, আমি তো জীবনে এই ধরনের বই পড়ি নাই। তো শেষ যখন তার কোরআন পড়া শেষ হলো, তখন সে মনে মনে চিন্তা করে গেল যে আজকে হয়তো মহিলা বলবে যে আমি আজকে তোমার ধর্ম গ্রহণ করব। তো সে অনেক দোয়া দরুদ পড়ে মহিলার সাথে দেখা করতে গেল। বললো যে তোমার কি কোরআন শরীফ পড়া শেষ হয়েছে? বলছে হ্যাঁ শেষ। কোরআন শরীফটা বের করে তার হাতে দিয়ে বলল এবার সেকেন্ড বুকটা আমাকে দাও। তো সে চিন্তা করলো আমাদের তো একটাই হলি বুক, সেকেন্ড বুক তো কিছু নাই। তো বললো আমাদের তো একটাই হলি বুক, সেকেন্ড বুক বলে কিছু নাই। বলছে না, এটা তো তোমরা পাঠ করো, কিন্তু যেটা তোমরা অনুসরণ করো সেইটা আমাকে দাও, কারণ এটার সাথে তো তোমাদের লাইফস্টাইলের আমি কোনো মিল দেখি না। সুতরাং যেইটা অনুসরণ করে তোমরা চলো, ওই প্র্যাকটিক্যাল গাইড বুকটা আমি দেখতে চাই। ওই ভদ্রলোক খুব এতক্ষণ আশাবাদী ছিলেন, উনি খুব হতাশ হলেন। আসলে আমাদের দেশটা যেই প্র্যাকটিক্যাল নর্মস দিয়ে চলে, সেই পরিবর্তনটা কিভাবে হবে? আপনি এখানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনলেন, পার্লামেন্টকে 5 বছর জায়গায় 4 বছরে আনলেন, কিন্তু এটাও মনে রাখতে হবে আমাদের 12টা নির্বাচনের মধ্যে 4টা নির্বাচন হয়েছে কেয়ারটেকার সরকারের অধীনে, এই সংবিধানের অধীনে, এই নির্বাচনের ব্যবস্থার অধীনে। এবং আমাদের কাছে এখন পর্যন্ত গর্ব করার মতো অপেক্ষাকৃতভাবে কল্যাণকর উন্নত মানের ইলেকশন ওই 4টাই হয়েছে। সেখানের মধ্যে আপনি গ্রেডিং করতে পারেন। তার মানে হচ্ছে ওই যে কে যেন বলেছিলেন, আমাদের মনে হয় সরোয়ার ভাই, যে কনস্টিটিউশন ছাড়াও রাষ্ট্র চলতে পারে। এখন আমাদের এই যে পরিবর্তন হচ্ছে না, আইয়ুব ইয়াহিয়ার চরিত্র শেখ মুজিবের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে,
এরশাদের চরিত্র শেখ হাসিনাকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং নির্ঘাত ধরে রাখেন শেখ হাসিনার চরিত্র কালকে আমরা যে কেউ বসলে আমাদের মধ্যে ট্রান্সফার হবে না, তার কোনো মানে নিশ্চয়তা নাই। নিশ্চয়তার জন্য একটা বিপ্লব লাগবে। সেই বিপ্লবটা আমরা শুরু করেছি। আমি যেটা মনে করি 5ই আগস্ট বিপ্লবের সূচনা হয়েছে। এই আলোচনাগুলো আমাদের বিপ্লবের জন্য তৈরি করবে আমাদেরকে, কারণ আমরা আর রক্তপাত আর পরিবর্তন আর একের পর এক এটা চাই না। সুতরাং প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদেরকে কয়েকটা জিনিস আমি বলতে চাই, যে রাজনৈতিক বন্দোবস্ত যেটা আমরা বলছি, যে পরিবর্তন, রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই, আমাদেরকে অ্যাকচুয়ালি এই এক্সিস্টিং সবকিছুকে ফেলে দিতে হবে, নতুন করে জন্ম নিতে হবে, নতুন করে তৈরি হতে হবে। এবং নতুন করে হঠাৎ করে তৈরি হয়ে যায় না, এটা একটা প্রসেস, যেটা এখানে শহীদ ভাইও বলেছেন যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। বিপ্লব একটা চলতে চলতে একটা সময় গিয়ে একটা বিপ্লবের তৈরি হয়। আমরা বারবার পরিবর্তন করেছি, কিন্তু কোনো বিপ্লব করতে পারি নাই। আমি বলবো যে একটা বিপ্লবের স্বপ্ন নিয়ে আসেন, সবাই ঐক্যবদ্ধ হই, সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত। আর এমনি যেটা সংস্কার, এই সরকার খুব বেশি সংস্কার করতে পারবে আমি মনে করি না, কারণ এই যে পরিস্থিতি, এটাতে কিছু কিছু পরিবর্তন হয়তো হবে, এটা থেকে কিছু বেনিফিটেড আমরা হব। 90-এর গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আমরা বেনিফিটেড হয়েছি। আমরা যে কেয়ারটেকার অধীনে 4টা নির্বাচন, এটা কিন্তু 90-এরই একটা ফসল আমরা পেয়েছি। কোনো না কোনো ফসল দেখবেন 90-এর পরে কিন্তু টার্ন করেছে। সুতরাং আজকে আরেকটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, ফরচুনেটলি, যে ভারত আমাদের সামনে আজকে যে হুমকিটা তৈরি করেছে, আমি শুধু এই প্রসঙ্গে একটা কথাই বলতে চাই, ভারতীয় জনগণকে বলবো, আমাদের দেশের সবাই বলে যে শেখ হাসিনাকে আপনারা ভারত থেকে বের করে দেন। মান্না ভাই আসছেন, ডাক্তারের এখান থেকে এতটুকু আসতে এতক্ষণ লাগে, বুঝেন এবারে সংস্কার কিভাবে হবে বাংলাদেশে। ডাক্তার ওখানে বসে থাকতে হয়, এটাও ঠিক আছে।